হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিবডি। প্রত্যেকে গুড মর্নিং, আর প্রত্যেকে হ্যাপি দিওয়ালি। প্রত্যেকে খুশি থাকো, আনন্দের দিন কাটাও, সবাই পুজোর আনন্দ উপভোগ করো, আর সঙ্গে কিন্তু অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাও, কারণ তোমরা জানো যে তোমাদের সামনে মাসেই পরীক্ষা। তাই আনন্দ যেমন করতে হবে, ঠিক তেমনি তোমাদেরকে পড়াশোনাও করতে হবে। তো আজকে যেটা তোমাদের মক টেস্টের আমি কোশ্চিন দিয়েছিলাম, সেটা হচ্ছে বাংলার একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল। সেখানে বেশ কিছু এমসিকিউ ছিল, মক টেস্ট আকারে তোমরা দিয়েছো প্রত্যেকে। তো আমি তোমাদেরকে একটু ক্লাসটা করিয়ে দিই, কারণ বইয়ের মধ্যে অনেক রকম আনসার ভুল থাকে, ঠিক আছে? তো সেগুলো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিলে তোমাদের সেই বোঝাটা একটু সুবিধা হবে, এবং কোন কোন টপিকগুলো আমরা আগামী দিনে পড়াবো সেগুলো তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? প্রত্যেকে আমার সঙ্গে আনসার করবে, প্রত্যেকে আনসার করার চেষ্টা করো, এবং তাহলে তোমাদের আবার রিভিশন হয়ে যাবে। চলো প্রত্যেকে শুরু করবে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলে দেবো, আনসার করার চেষ্টা করবে। চলো চলো ফার্স্ট কোশ্চিন প্রত্যেকে আনসার করো। বলছে স্বাধীন শব্দটির সন্ধি বিচ্ছেদ। আমি তোমাদেরকে বারবারই বলছি, সন্ধি বিচ্ছেদ থেকে একটা প্রশ্ন আসবে, সন্ধি বিচ্ছেদটা একটু ভালো করে দেখে নাও। স্বাধীন শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে? দেখো অপশানগুলো দেখো, সা যোগ ধীন, স যোগ অধীন, আর স যোগ অধীন, আর একটা হচ্ছে সা যোগ অধীন। কী হবে আনসার? প্রত্যেকে আনসার করো। একদম, এখানে একদম সঠিক আনসার অপশান নাম্বার সি, প্রত্যেকে সঠিক, অপশান সি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার সি হবে কারেক্ট, যে স যোগ অধীন একসঙ্গে মিলিত হয় কি স্বাধীন। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো। ট বর্গের বর্ণকে কি বলা হয়? তাহলে ট বর্গের বর্ণকে আমরা কি বলবো? কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, দন্তবর্ণ আর মূর্ধন্য বর্ণ। আনসার করো, প্রত্যেকে আনসার করো। ট বর্গের বর্ণগুলোকে আমরা কি বলবো? একদম, এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান নাম্বার কি, যে ট বর্গ যেটা রয়েছে সেটাকে আমরা বলি মূর্ধন্য বর্ণ। এর আগের ক্লাসে তোমাদেরকে আমি সব কিছু কিন্তু ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম, যে বর্ণ যখন পড়িয়েছিলাম, তাই না? তাহলে অপশান নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট, প্রত্যেকে সঠিক। দেখো তোমাদেরকে যে আমি লিস্টটা প্রোভাইড করেছিলাম, এই লিস্টটা জাস্ট একটু পড়ে রেখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? কণ্ঠবর্ণ দেখতে পাচ্ছ, কণ্ঠবর্ণ যেগুলো ক খ গ ঘ রয়েছে, তালব্য বর্ণ যেগুলো চ ছ দিয়ে শুরু হয়, আর মূর্ধন্য বর্ণ দেখতে পাচ্ছ ট ঠ ড ঢ দিয়ে যেগুলো শুরু হচ্ছে সেগুলোকে আমরা বলি মূর্ধন্য বর্ণ। এছাড়াও যে সমস্ত বর্ণগুলো রয়েছে দেখো, দন্তবর্ণ, অষ্টবর্ণ, দন্তমূলীয় বর্ণ, কণ্ঠনালী বর্ণ, সমস্ত ক্লাস তোমাদেরকে করিয়ে দিচ্ছি। জাস্ট ক্লাসগুলো একটু রিভিশন করে নাও, আর পিডিএফটা জাস্ট একবার পড়ে নাও, তাহলে দেখবে এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা পরীক্ষায় পারছো, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না যেগুলো তোমাদেরকে করিয়েছি। একটু ভালো করে রিভিশন করে নাও, তাহলেই হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো, 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে গ এবং ঘ বর্ণের উচ্চারণ স্থান কোথায়? তাহলে গ এবং ঘ এর বর্ণের উচ্চারণ স্থান কি হবে? আমাদের কণ্ঠ, দন্ত, অষ্ট এবং তালু। তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিছুক্ষণ আগে। তাহলে গ এবং ঘ হবে কি? প্রত্যেকে আনসার করো। একদম, প্রত্যেকে সঠিক। অপশান নাম্বার কী হবে? প্রত্যেকে সঠিক। এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার এ, কণ্ঠ। তাহলে কণ্ঠ হচ্ছে কি গ এবং ঘ এর উচ্চারণ। আর অষ্ট মানে কি? অষ্ট মানে হচ্ছে আমাদের ঠোঁট, অষ্ট থেকে মানে ঠোঁট। এবার অষ্ট থেকে যেটা উচ্চারণ হয় সেটা হচ্ছে প, ফ, ব, ভ, ম। আর তালব্য বর্ণ কোনগুলো? যেমন চ, ছ, বর্গীয় জ, এগুলো তালব্য বর্ণ। আর দন্তন্য কোনগুলো? ত, থ, দ, ধ, দন্তন্য। ওকে, তাহলে বোঝা গেল, সবগুলোই বলে দিলাম। চলো নেক্সট দেখো। নেক্সট 4 নম্বর কোশ্চেন, অন্যয়। এই অন্যয় শব্দটি যদি সন্ধি বিচ্ছেদ করে আমরা কি পাবো? আনসার করো। তাহলে অন্যয় শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে আমরা কি পাবো? আনসার করো প্রত্যেকে। দেখো একটা জিনিস আমরা প্রত্যেকে জানি, যখন সন্ধির নিয়ম তোমাদেরকে দিয়েছিলাম বা পড়িয়েছিলাম, তখন আমরা জানি যে কি, যে হস্যু প্লাস অ, এই দুটো শব্দযুক্ত যদি থাকে, হস্যু প্লাস অ একসঙ্গে যুক্ত হয় কি? অয় হয়। কী হয়? অ অন্তুষ্ট অয় হয়। বোঝা গেল? তাহলে দেখো অন্যয়, একটা শব্দ আসছে না অয়, অন্যয়, অয় আসছে, তাহলে কি হবে? অনু যোগ অয়, ওয়া যোগ নয়, আর অনু যোগ নয়, আর অপশান ডি বলছে অনু যোগ নয়। আনসার করো, কী হবে আনসার? প্রত্যেকে চেষ্টা করো। একদম একদম সঠিক, অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ হবে কারেক্ট। এটার অনুযুক্ত ওয়াই, তাহলে সই হয়ে গেল কি আমাদের? অন্যয়। বোঝা গেল? তাহলে অনু যোগ অয় একসঙ্গে মিলিত হয়ে যাচ্ছে আমাদের অন্যয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। আগামীকাল শব্দটি কোন ধরনের শব্দ? দেশি শব্দ, বিদেশি, তৎসম, অর্ধ তৎসম। এগুলো তোমার ওয়ার্ড স্টকের উপর নির্ভর করে, এগুলো তো মনে রাখার তেমন কিছু নেই। তো আগামীকাল শব্দটি হচ্ছে কি, যে আগামীকাল শব্দটি কী হবে? দেশি, বিদেশি, অর্ধ তৎসম এবং তৎসম। কী হবে অ্যান্সার? পাঁচেরটা প্রত্যেক আনসার করে, পাঁচেরটা একদম কারেক্ট, তৎসম। তাহলে আগামীকাল হচ্ছে একটি সংস্কৃত শব্দ, তাই এটিকে কী বলা হয়? তৎসম। 6 নম্বর দেখো,
মাস্টারমশাই শব্দটি কী হবে? মিশ্র শব্দ, বিদেশি শব্দ, অর্ধ তৎসম এবং প্রতিবেশী। তাহলে মাস্টারমশাই শব্দটি অবশ্যই আমাদের কী হবে? একদম কারেক্ট, প্রত্যেকে সঠিক। অপশন নাম্বার এ মিশ্র শব্দ। তাহলে মাস্টারমশাই শব্দটি হবে আমাদের কি? মিশ্র শব্দের উদাহরণ। ক্লিয়ার, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন দেখো, সমাস শব্দটির প্রকৃতি প্রত্যয় হলো। তাহলে সমাস শব্দটির প্রকৃতি প্রত্যয় কী হবে? দেখো, প্রত্যয় জিনিসটা খুবই কঠিন, তাই আমি কখনো প্রত্যয় তোমাদেরকে শেখাবো না, কারণ পরীক্ষায় প্রশ্ন তেমন একটা আসে না প্রত্যয় থেকে। আর যদি কোনো দিন চলে আসে তাহলে 1 নাম্বার ছেড়ে দেবে বা আইডিয়া করে করবে। প্রত্যয় জিনিসটা সত্যি অনেকটা কঠিন, সবার বুঝতে খুবই কঠিন হয়। তো এখানে কিন্তু প্রশ্ন থাকে না বললেই চলে, প্রত্যয় থেকে আমি প্রশ্ন দেখি না। তাহলে দেখো অপশানগুলো দেখো, সোম যোগ আস, সোম আস যোগ আ, সোম যোগ মাস, আর সোম অস আর জয় ইয়। কী হবে অ্যান্সার? যদি গেস করো, একদম সঠিক আনসার অপশান নাম্বার ডি, সোম ওয়াস আর জয় ইউ। ঠিক আছে, অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। নেক্সট কোশ্চেন বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে স্বচ্ছ সরোবরে করে ফেলি রাজহংস। বলছে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস। বাক্যটিতে সরোবরে কী ধারীয় কারক? তোমাদেরকে কারক চ্যাপ্টারটা আমি নোটস প্রোভাইড করে দেবো, একটু পড়ে নেবে, খুবই সহজ। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় আমাকে বলবে, আমি ক্লাস করিয়ে দেবো। তাহলে স্বচ্ছ সরোবরে করে ফেলি রাজহংস, এই বাক্যটিতে সরোবরে, ঠিক আছে, এই সরোবরের শব্দটি কী জাতীয় কারক রয়েছে? কর্তৃকারক, সম্বন্ধ, করণকারক আর অধিকরণ কারক। আনসার করো, প্রত্যেকে চেষ্টা করো। একদম প্রত্যেকে সঠিক, অপশান নাম্বার কী হবে? ডি। তাহলে আমরা জানি কি কোথায়, কবে, কখন, কিভাবে, এগুলো দ্বারা যদি হয় তাহলে সেটা হবে কি? অধিকরণ। মানে কোথায় রাজহংস মানে খেলা করে বা কেলি করে, সেটা হবে আমাদের মনে রাখবো যে অধিকরণ কারক। তাহলে কোথা দিয়ে আমরা প্রশ্ন পাচ্ছি, তো এটাকে বলবো আমরা অধিকরণ। আর থেকে হইতে চেয়ে থাকলে কি হবে বলো? অপাদান কারক, তাই না? আর দ্বারা দিয়ে যদি কোনো কিছু বোঝায় তাহলে হবে আমাদের করণ কারক। বোঝা গেল? আর কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক। চলো নেক্সট 9 নম্বর কোশ্চেন, ডাক মাসুল শব্দটির ব্যাস বাক্য কী হবে? তাহলে ডাক মাসুল শব্দটির ব্যাস বাক্য সমাস। আনসার করো, সমাস পরীক্ষায় থাকতেই পারে একটা তোমাদের। তাহলে ডাক মাসুল শব্দটির ব্যাস বাক্য কী হবে? ডাকের মাসুল, ডাকের নিমিত্ত মাসুল, আর একটা বলছে ডাক যে মাসুল আর যে ডাক মাসুল। আনসার করো। তাহলে ডাক মাসুল শব্দটির ব্যাস বাক্য কী হবে? অপশান নাম্বার বি, অপশান বি হবে কারেক্ট। তাহলে ডাক মাসুল শব্দটি যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আমরা পেয়ে যাব ডাকের জন্য মাসুল বা ডাকের নিমিত্ত মাসুল। ঠিক আছে, এটা নিমিত্ত তৎপুরুষ হবে। তাহলে এটার সমাস কী হবে? এটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ, অপশান নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন 10 নম্বর, তুমি যেখানে যাবে না বাক্যটিতে তুমি শব্দটি কী জাতীয় সর্বনাম? তোমাদেরকে সর্বনামটা পড়াতে হবে, কারণ সর্বনাম থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে। ঠিক আছে, তো সর্বনামটা তোমাদেরকে পড়িয়ে দেবো, একদিনে হয়ে যাবে, খুবই সহজ চ্যাপ্টার। আনসার করো, এই তুমি সেখানে যাবে না এই বাক্যটিতে তুমি শব্দটি কী ধরনের সর্বনাম? নির্দেশক, ব্যক্তিবাচক, সাপেক্ষ আর হচ্ছে সমষ্টিবাচক। আনসার করো। তাহলে এখানে দেখো তুমি শব্দটি কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি? ব্যক্তিবাচক সর্বনাম, অপশান নাম্বার বি। ক্লিয়ার, অপশান বি। চলো নেক্সট 11 নম্বর দেখো। 11 নম্বর কোশ্চেন বলছে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভুল? নিচের ভুল জিজ্ঞাসা করছে। এখানে ডয়ের শূন্য র আর ঢয়ের শূন্য র তাড়িত ব্যঞ্জনধ্বনি। অপশান নাম্বার বি হচ্ছে র হচ্ছে কম্পিত ব্যঞ্জনবর্ণ। অপশান নাম্বার সি দ এবং ধ স্পর্শ ব্যঞ্জনবর্ণ। স্পর্শ মানে কি? আমাদের ঠোঁটের সঙ্গে স্পর্শ করে। অপশান নাম্বার ডি বলছে র ল ব, এটা হচ্ছে উষ্ণ ব্যঞ্জনবর্ণ। তাহলে দেখো এখানে আমাদের সঠিক আনসার কী হবে? আনসার করো প্রত্যেকে, একদম কারেক্ট, সঠিক আনসার অপশান নাম্বার ডি, র ল ব। এগুলোকে কি বলা হয়? অন্তুস্ত বর্ণ, তাই না? এগুলোকে বর্ণায় কি? অন্তুস্ত বর্ণ বলা হয়। অন্তুস জ, র আর ল ব, এইগুলোকে কী বলা হয়? অন্তুস্ত বর্ণ বলা হয়, না উষ্ণ বর্ণ। তাহলে উষ্ণ বর্ণ কোনগুলো? তালবস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, হ, এগুলোকে আমরা বলি উষ্ণ বর্ণ। ক্লিয়ার, অপশান নাম্বার ডি। দেখতে পাচ্ছ সব কিছু তাড়িত ধ্বনি তোমাদেরকে লিখে দিয়েছি, কম্পিত লিখে দিয়েছি, র কম্পিত ব্যঞ্জনবর্ণ সব কিছু তোমাদের কিন্তু লিখে দিয়েছি, তোমরা জাস্ট একটু পড়ে রাখবে। দেখো উষ্ণ ব্যঞ্জনবর্ণ আছে, তালবস্য, দন্তস্য, হ, সব কিছু কিন্তু তোমাদের লিখে দিয়েছি, কোনো কিছু আমি বাদ দিইনি। সব কিছু তোমরা একটু পড়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা অনেকে আমাদের কাছে নোটসগুলো কিনেছো, যারা আমাদের নোটসগুলো কিনেছো তারা কিন্তু কোনো কিছু বই পড়ার দরকার নেই, জাস্ট এই কটা দিন শুধুমাত্র আমাদের নোটসগুলো পড়ে যাও, তাহলে দেখবে এর মধ্যে থেকে তোমাদের আসবে পরীক্ষায়। কারণ আমরা সব কিছু ইনক্লুড করে দিই আমাদের নোটসের মধ্যে, যাতে তোমাদের বাইরে থেকে কোনো কিছুই পড়তে না হয়।
চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন। দেখো 12 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো দেখে যেন মনে হয় চিনি উহারে। কি বলছে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই যেন মানে জাতীয় অব্যয়টি কী হবে, এই যেন শব্দটি কোন ধরনের অব্যয়? বিস্ময়সূচক অব্যয়, সম্বোধনসূচক অব্যয়, সংশয়সূচক অব্যয় আর সিদ্ধান্তমূলক অব্যয়। আনসার করো কী হবে। দেখে যেন মনে হয় আমি চিনি উহারে, এখানে যেন মানে কি একটা সন্দেহ বোঝাচ্ছে, তাই এটা হবে আমাদের অপশন নাম্বার সি, সংশয় সূচক বাক্য। অপশন নাম্বার সি, সংশয় সূচক অব্যয় বা সন্দেহ সূচক অব্যয়। ক্লিয়ার, অপশন সি। দেখো এটার ওপরও তোমাদের ডিটেলসে ক্লাস করিয়েছি, ক্লাসটা ভালো করে নেবে আর পিডিএফ যেটা দিয়েছি সেটা একটু পড়ে নাও, তাহলে কিন্তু দেখবে সমস্ত কিছু এর মধ্যে থেকে কভার হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কী বলছে দেখো, 13 নম্বর কোশ্চেন। মা শিশুকে চাঁদ দেখায়। পড়িয়েছিলাম না তোমাদের ক্রিয়া, যখন পড়িয়েছিলাম দেখবে আমি তোমাদেরকে ক্রিয়ার ওপরে একটা ক্লাস দিয়েছিলাম, তখন বলেছিলাম যে প্রযোজক ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া, ধনাত্মক ক্রিয়া আর যৌগিক ক্রিয়া, প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাদের ডিটেলসে বলে দিয়েছি। প্রত্যেকটা ক্লাস কিন্তু এখন এগুলো রিভিশন করে নাও, কারণ এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ম্যাক্সিমামই আমাদের কিন্তু হয়ে গেছে কভার। তো মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়, এখানে কিন্তু মা কিন্তু নিজে চাঁদটা দেখছে না। মা কাকে চাঁদটা দেখাচ্ছে, তার শিশুকে দেখাচ্ছে। যখন কোনো বাক্যের কর্তা কোনো কাজ বা কোনো কর্ম নিজে সম্পাদন না করে অন্যকে দিয়ে সম্পাদন করায়, তাকে আমরা কি বলি? কী হবে আনসার? প্রযোজক ক্রিয়া। তাহলে সেটা হবে আনসার আমাদের অপশন নাম্বার এ, প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার, অপশন এ। চলো 14 নম্বর কোশ্চেন। আমরা সবাই রাজা, সবাই কোন জাতীয় সর্বনাম? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা হচ্ছি সবাই রাজা, সবাই কোন জাতীয় সর্বনাম? নির্দেশক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, সমষ্টিবাচক সর্বনাম আর ওয়া নির্দেশক সর্বনাম। ক্লিয়ার হবে? তাহলে আমরা হচ্ছি সবাই রাজা, সবাই কোন জাতীয় সর্বনাম? এখানে হচ্ছে আমরা সবাই রাজা, এখানে সবাই হচ্ছে কি যে সমষ্টিবাচক সর্বনাম, অর্থাৎ সমষ্টিকে বোঝাচ্ছে। বোঝা গেল? সবাই বলতে এখানে একটা সমষ্টিকে বোঝাচ্ছে, তাই এখানে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন আনসার করো, প্রত্যেকে আনসার করো। কি বলছে দেখো, গুরুজনদের কথা মন দিয়ে শোনো। এটি হচ্ছে কোন ধরনের কাল? অনুজ্ঞা বর্তমান, নিত্যবিত্ত অতীত, অনুজ্ঞা ভবিষ্যৎ এবং কোনোটাই নয়। এর ওপরও তোমাদের ক্লাস করিয়ে দিয়েছি ডিটেলসে, এমসিকিউ এবং থিওরি দুটোই। তাহলে গুরুজনদের কথা মন দিয়ে শোনো, তাহলে এখানে কি বলছে? ভবিষ্যতের জন্য তোমাকে একটা উপদেশ দেওয়া হচ্ছে, তাই কি না? তাহলে ভবিষ্যতের জন্য কখন আমরা উপদেশ দেব সেটাকে আমরা কি বলবো? ভবিষ্যৎ অনুজ্ঞা। ক্লিয়ার, অপশন নাম্বার বি, ভবিষ্যৎ অনুজ্ঞা। চলো এবার আমাদের এখানে একটা কবিতা আছে, 16 থেকে 20 পর্যন্ত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। তো আমি যেমনটাই বলি তোমাদের, আগে আমরা প্রশ্ন পড়ব, তারপরে মানে প্যাসেজ পড়ব। দেখো কি বলছে, হেম শব্দটির অর্থ কী? দেখো হেম শব্দটির অর্থ কী। এবার আমরা যদি কবিতাতে চলে আসি, এখানে দেখতে পাবো যে বলছে কি, নিরুপম হেম যিনি উজোর গরু তনু। এখানে হেম, এই হেম শব্দটির অর্থ হচ্ছে কি? সোনা। তাহলে হেম শব্দটির অর্থ কি? হেম শব্দটির অর্থ হচ্ছে সোনা। এগুলো অডিস্টক তোমার না থাকলে কিন্তু তুমি পারবে না। তাহলে এখানে আনসার কী হয় বলে ফেলো, হেমন্ত, সোনা, শরীর আর কোনোটাই নয়। তাহলে হেম শব্দটির কী হবে আনসার? একদম সঠিক, অপশান নাম্বার বি। হেম শব্দটির সঠিক আনসার অপশান নাম্বার বি, সোনা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেন, প্রত্যেকে আনসার করো। 17 নম্বর কোশ্চেন বলছে, নিরুপম সমাসবদ্ধ পদটির সমাস কী হবে? তাহলে এই নিরুপম সমাসবদ্ধ পদটির সমাস হবে বহুব্রীহি, কর্মধারায়, দ্বন্দ্ব এবং তৎপুরুষ। আনসার করো, প্রত্যেকে আনসার করো। তাহলে নিরুপম সমাসবদ্ধ পদটির সমাস হবে কি? অপশান নাম্বার এ, বহুব্রীহি সমাস। কেন বহুব্রীহি? কারণ নিরুপম মানে কি? যার কোনো উপমা নেই, যার কোনো তুলনা নেই। বোঝা গেল? তাহলে যার কোনো উপমা নেই, যার কোনো তুলনা নেই, তাকেই বলছে কি নিরুপম। এখানে শ্রী চৈতন্যদেবকে বলা হয়েছে, এখানে নিরুপম বলতে কাকে বোঝানো হয়েছে? শ্রী চৈতন্যদেবকে। তাই আমরা জানি বহুব্রীহি সমাস মানে কি, যেখানে উত্তরপদ এবং পরপদ এই দুটির অর্থ প্রাধান্য না পেয়ে কোনো পদের যদি অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা কি বলবো? বহুব্রীহি সমাস। ঠিক তেমনি এখানে নিরুপম কথাটি মানে হচ্ছে নেই উপমা যার। এখানে নেই উপমা যার বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে গৌরাঙ্গ দাস বা শ্রী চৈতন্যদেবকে কিন্তু বোঝানো হয়েছে। ক্লিয়ার? অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো, প্রতীত হেরিয়া কাঁদে, ক্রিয়ার কাল নির্ণয় করো। তাহলে প্রতীত হেরিয়া কাঁদে মানে কাঁদে মানে কি? সে কাঁদছে, মানে কাঁদে, সবসময় কাঁদে। তাহলে এটা নিত্যবিত্ত বর্তমানকাল, নিত্যবিত্ত অতীতকাল, সাধারণ ভবিষ্যৎকাল আর কোনোটাই নয়। আনসার করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পতিত হেরিয়া কাঁদে, এটা কী হবে আনসার?
অপশান নাম্বার এ নৃত্যবৃত্ত অতীতকাল। তো এটার ওপরও কিন্তু আমাদের ক্লাস দেওয়া আছে, তোমরা যারা ক্লাসগুলো করনি অবশ্যই ক্লাসটা করে নিও, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, কারণ যতদিন আমাদের রাজ্যে টেট পরীক্ষা হয়েছে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আনসার করো। বলছে করুণ নয়নে চাই কোন কারকের উদাহরণ? তাহলে করুণ নয়নে চাই কিসে বলছে? করুণ নয়নে, কিসের দ্বারা চাই? নয়নের দ্বারা চাই, বোঝা গেল? দ্বারা দিয়ে, তাহলে কিসের মাধ্যমে চাই? নয়নের মাধ্যমে চাই। তাহলে এখানে চোখ বা নয়নের দ্বারা চাওয়ার কথা বলা হয়েছে, তাহলে মানে একটা দ্বারা চলে আসছে। তো এখানে কী হবে আনসার? কর্মকারক, কর্তৃকারক, করণকারক আর নিমিত্তকারক। আনসার করো প্রত্যেকে। একদম সঠিক আনসার অপশান নাম্বার কী হবে? সি, অপশান সি হবে কি? করণকারক। তাহলে নয়নের, করুণ নয়নের চাই, এটা হবে আমাদের করণকারক। ওকে, ডাব্লিউবি এক্সাম গাইড এবং লার্ন ফর টিচার, ডাব্লিউবি এক্সাম গাইড এবং লার্ন ফর টিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল কোর্স লঞ্চ করা হয়েছে। তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, যাদের কনফিউশন রয়েছে বিভিন্ন টপিকে, তোমাদের টপিকগুলো ক্লিয়ার করার জন্য আমাদের কিন্তু ভিডিও ক্লাস রয়েছে। সেই ক্লাসগুলো দেখলে কিন্তু তোমাদের অনেকটাই কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের যাদের কোনো কিছু টপিক রিলেটেড প্রবলেম আছে, তোমরা কিন্তু আমাদের শেষ মুহূর্তে আমাদের ক্র্যাশ কোর্সে অ্যাডমিশন নিতে চাও, ফিস তোমাদের খুবই কম করা হয়েছে এখন। আর এখন আর একটা কথা তোমাদেরকে বলে দিই, সেখানে কি রয়েছে, আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নোটস রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের নোটস প্রোভাইড করা হচ্ছে উইথ পেডাগজি এবং এমসিকিউ এবং ডিটেলস সমস্ত কিছু কভার করা হবে শুধুমাত্র 100 টাকা। শুধুমাত্র 100 টাকার বিনিময়ে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নোটস পেয়ে যাবে। আর এছাড়াও কিন্তু ডাব্লিউবি এক্সাম গাইড এবং লার্ন ফর টিচারের পক্ষ থেকে প্রতিদিন তোমাদের 150 নাম্বারের মক টেস্টের আয়োজন করা হয়েছে, অর্থাৎ তোমরা এক্সাম পর্যন্ত মক টেস্ট দিতে পারবে শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা রেগুলার 150 নাম্বারে মক টেস্ট দিতে পারবে, যেটা কিন্তু তোমাদের প্রিপারেশনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। এর জন্য তোমাদেরকে যে নাম্বারটা বলছি 9647300217, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, SMS করবে, হোয়াটসঅ্যাপে SMS করো, ফোন করো না, কারণ অনেক সময় আমরা ব্যস্ত থাকি। তো তোমরা প্রত্যেকেই কিন্তু যারা আমাদের কোর্সগুলো নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। চলো এবার আমরা কিন্তু ক্লাসটা শুরু করি। 20 নম্বর কোশ্চেন, পতিত কী জাতীয় শব্দ? দেখো পতিত একটা কী জাতীয় শব্দ? তদ্ভব, তৎসম, অর্ধ তৎসম আর দেশি। কী হবে অ্যান্সার? তাহলে পতিত শব্দটির অর্থ হচ্ছে কি? অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি হবে কারেক্ট আনসার কি? তৎসম। ঠিক আছে, অপশান নাম্বার বি হবে তৎসম। চলো নেক্সট 21 নম্বর কোশ্চেন, মনোবৈজ্ঞানিক পথের শিক্ষাদান হলো। তাহলে মনোবৈজ্ঞানিক পথের শিক্ষাদান হলো যে কি? ভ্রূণের জটিলতা, প্রচেষ্টা ও ভুল, সমগ্র থেকে অংশে যাওয়া আর শিশু শিক্ষা। আনসার করো। তাহলে কী হবে আনসার 21-এরটা? প্রত্যেকে চেষ্টা করো 21-এরটা। একদম সঠিক আনসার অপশান নাম্বার কী হবে? সি, অপশান নাম্বার সি হবে আনসার। যে মনোবৈজ্ঞানিক পথের শিক্ষাদান বলতে বোঝাচ্ছে সমগ্র থেকে অংশের দিকে যাওয়া। ক্লিয়ার? অপশান নাম্বার সি। চলো আমরা একটু ডিটেলসে এটা সম্পর্কে জেনে নিই। চলো দেখো, মনোবৈজ্ঞানিক উপায়ে শিক্ষাদান, প্রত্যেকটা জিনিসে আমাদের নোটসে রয়েছে। এমন কোনো কোশ্চেন পরীক্ষা আসবে না যেগুলো আমরা কিন্তু তোমাদের PDF আকারে প্রোভাইড করিনি বা ক্লাস দিইনি। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা তোমাদের করিয়ে দিচ্ছি আমাদের পেড ব্যাচে। তো এখনও যারা আমাদের পেড ব্যাচে কেউ অ্যাডমিশন যদি নিতে চাও, খুবই ফিস কম। তো তোমরা কিন্তু আমাদের যতগুলো ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো এই 1 মাসে কিন্তু তোমরা একটু দেখতে পারবে, রিভিশন করতে পারবে। PDFগুলো পড়লে কিন্তু তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যতই তোমরা MCQ প্র্যাকটিস করো না কেন, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পরীক্ষায় আনসার করতে অনেকটাই সমস্যায় পড়বে। তো অনেকে যদি চাও, যদি আমাদের পেড ব্যাচে এখনও তোমাদের অ্যাডমিশন চলছে, খুবই অল্প ফিস রয়েছে, তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, আমি নাম্বারটা বলছি 96, নাম্বারটা মাথায় রাখবে একটু, নাম্বারটা নোট করো 9647300217, এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করবে 9647300217। এখানে ডেলি তোমাদের মক টেস্টের আয়োজন করা হয়েছে, প্রতিদিন 150 নম্বরে মক টেস্ট হচ্ছে। এছাড়াও ক্লাস নোটস পেয়ে যাবে, প্রত্যেকটা সাবজেক্টের একদম টপিক ওয়াইজ ক্লাস নোটস, থিওরি এবং MCQ বোথ। এছাড়াও থাকছে আমাদের রেগুলার ক্লাস। ওকে, দেখো এবার আমরা যেটা পড়বো সেটা আমরা একটু দেখে নিই। এবার হচ্ছে কি মনোবৈজ্ঞানিক উপায়ে শিক্ষাদান বলতে কী বোঝে? দেখো, শিক্ষণীয় বিষয়গুলি শিক্ষার্থীর কাছে আকর্ষণীয় ও সহজবোধ্য করে তোলার জন্য শিক্ষার ক্ষেত্রে কতগুলি মূলনীতি গ্রহণ করা হয়। ভাষা শিক্ষা ক্ষেত্রে এগুলি সমানভাবে প্রযোজ্য শিক্ষা বিষয়কে, মানে কি বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বা শিক্ষার্থীদের কাছে আরও বেশি আনন্দদায়ক করে তোলার জন্য বিভিন্ন শিক্ষা পদ্ধতি গ্রহণ করা হয়েছে। সেই শিক্ষা পদ্ধতিগুলোকে কি বলা হয়? মনোবৈজ্ঞানিক উপায়ে শিক্ষাদান। এবার আমরা দেখে নিই
এখানে কি বলছে দেখো, প্রথম যেটা জানবো সেটা হচ্ছে জানা থেকে অজানা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের 2022 সালে প্রশ্ন এসেছিলো এখান থেকে, তাহলে মাথায় রাখবে জানা থেকে অজানার দিকে যেতে হবে। অপশন বি মূর্ত থেকে বিমূর্ত, অর্থাৎ কি কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট। 3 নাম্বার কি বলছে, ফর্ম হচ্ছে কি ফ্রম হোল টু পার্টস, মানে সমগ্র থেকে অংশ। দেখলে আমি যেটা তোমাদের এক্ষুনি পড়ালাম কোশ্চেনে ছিল, সমগ্র থেকে অংশ। অপশান 4 বলছে বিশেষ থেকে সাধারণ, যেটাকে বলছে ফ্রম পার্টিকুলার টু জেনারেল। এটা কিন্তু মাথায় রাখবে, ফ্রম হোল টু পার্টস। আর একটা রয়েছে কি পার্টিকুলার টু জেনারেল, এটা কিন্তু ভুল হয় না, ঠিক আছে, এটা কিন্তু গুলিয়ে যায় অনেক সময়। আর একটা 5 নাম্বার কী বলা হয়েছে, সরল থেকে জটিলের দিকে। আর 6 নাম্বার বলা হয়েছে বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে। বোঝা গেল? তাহলে বিশ্লেষণ থেকে সংশ্লেষণ, বিশ্লেষণ থেকে সংশ্লেষণ কেন? ধরো একটা জিনিস বোঝো, ধরো একটা বাচ্চাকে একটা খেলনা দেওয়া হয়েছে, খেলনাটা বাচ্চাটা কি করবে, প্রথমে ভাঙবে, ঠিক, বাচ্চাটা প্রথমে খেলনাটা পেলে সে ভাঙে, ভেঙে তারপরে সে আবার নিজে থেকে জোড়া দেওয়ার চেষ্টা করে। আমরা কি জানি বিশ্লেষণ মানে কি, কোনো একটা জিনিসকে ভাঙা, অর্থাৎ কি ছোট ছোট আকারে ভেঙে ফেলা। আর সংশ্লেষণ মানে কি, ওই ছোট ছোট জিনিসগুলোকে আবার এক জায়গায় জড়ো করা বা আবার সেই আগের অবস্থায় ফিরে আনা। তাহলে একটা বাচ্চা কোনটি পারবে, ভাঙতে পারবে না গড়তে পারবে? স্বাভাবিক, প্রথমে সে ভাঙবে তারপরে গড়বে। তাই আমরা এখানে এগুলোকে কি বলা হয়, শিখনের ম্যাক্সিম বলা হয়। ইংরেজিতে কি বলছে, শিখনের ম্যাক্সিম বলছে, লার্নিং ম্যাক্সিম বলছে, ওকে। আর বাংলায় আমরা বলবো মনোবৈজ্ঞানিক শিখন পদ্ধতি। বোঝা গেল? তাহলে এই পয়েন্টগুলো মাথায় রাখো, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই, শিওর একটা প্রশ্ন আসবেই। তাহলে এখানে পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনে এখানে কি বলা হয়েছে যে সৌরভ পাঠ হলো, সৌরভ পাঠ কি মডেল, দৃশ্য শ্রবণ নির্ভর এবং অভিনয় এবং নির্মাণ শিক্ষা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী করবো, অপশান নাম্বার বি দৃশ্য শ্রাব্য নির্ভর। বোঝা গেল? অ্যাকচুয়ালি সৌরভ পাঠ দৃশ্য শ্রাব্য নির্ভর, এই অপশানগুলো কিন্তু পুরোটাই ভুল আছে, এই প্রশ্নটা রিলেটেড কিন্তু অপশান নেই। কিন্তু যেহেতু প্রশ্নটা আছে, তাই যদি পরীক্ষায় এরকম প্রশ্ন ভুল আসে তখন কিন্তু আনসার আমরা অপশানটা বিটা করব। কারণ সৌরভ পাঠ মানে কি, আমরা সেটা শুনছি, আর সৌরভ পাঠ মানে কোনো কিছু দেখে দেখে তো পড়বো আমরা, তাই সেক্ষেত্রে আমরা দৃশ্যটা হচ্ছে, তাই সেইভাবে আমি আনসারটা দিলাম দৃশ্য শ্রাব্য নির্ভর। বোঝা গেল? অপশান নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে ছবি, মডেল, চার্ট, রেডিও, অভিনয়, গান ইত্যাদি হলো নীতিশিক্ষা, প্রত্যক্ষ শিক্ষা, দৃশ্য শ্রাব্য নির্ভর এবং এগুলি কোনোটাই নয়। তাহলে মডেল, ছবি, চার্ট, রেডিও, অভিনয় এগুলি প্রত্যেকটা কি, এগুলো হচ্ছে আমাদের দৃশ্য শ্রাব্য নির্ভর উপকরণ। তাহলে আমরা এর মাধ্যমে শুনতেও পাই, দেখতে পাই। দেখো মডেল, মডেল আমরা কি চোখে দেখি, ছবি চোখে দেখি, চার্ট চোখে দেখি, রেডিও আমরা কানে শুনি। বোঝা গেল? অভিনয় আমরা চোখে দেখি, আবার অভিনয়ে যদি কোনো রকম শব্দ থাকে তাহলে কানে শুনি, গান আমরা কানে শুনি। বোঝা গেল? তাহলে এগুলো কি, এগুলো দৃশ্য এবং শ্রাব্য নির্ভরের মধ্যে পড়ছে। বোঝা গেল? তাহলে মডেল, ছবি, চার্ট, রেডিও, অভিনয় সবগুলো কিন্তু দৃশ্য শ্রাব্য উপকরণের মধ্যে পড়ছে। ক্লিয়ার সবার? দেখতে পাচ্ছ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের ওপরে তোমাদের একটা বড় আমি ক্লাস দিয়েছি, এছাড়াও তোমাদেরকে পিডিএফও প্রোভাইড করা আছে। এমন কোনো জিনিস নেই বা এমন কোনো কোশ্চিন তোমাদের আসবে না যেটা আমাদের মধ্যে পিডিএফে পাবে না। প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি উল্লেখ করে দিয়েছি। যারা পিডিএফগুলো নিয়েছো কিন্তু শুধুমাত্র পড়ো, এই পিডিএফগুলো জাস্ট পড়ে যাও, দেখবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। প্রত্যেকটা জিনিস দেখো, যেগুলো পরীক্ষা আসে প্রত্যেকটা জিনিস আমি হাইলাইট করেছি। দেখো যেগুলো আমরা পড়াচ্ছি প্রত্যেকটা জিনিস কিন্তু হাইলাইট করা আছে। দেখো দর্শন ভিত্তিক কোনগুলো, পাঠ্যপুস্তক রয়েছে, ব্ল্যাকবোর্ড, ফ্যানেল বোর্ড, বুলেটিন বোর্ড, প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে লিখে দিয়েছি। শ্রবণ ভিত্তিক কোনগুলো, প্রত্যেকটা জিনিস আছে। গ্রামীণ ফোন হচ্ছে শ্রবণ ভিত্তিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলসে আছে। শ্রবণ দর্শন ভিত্তিক, সাবাক, চলচ্চিত্র, টেলিভিশন, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু রয়েছে। তোমরা জাস্ট একটু পড়ে নাও, দেখবে এর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। জাস্ট একটু পড়ে নাও তোমরা। চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো 24 নম্বর কোশ্চেন আনসার করো। শ্রেণী পাঠন বা পাঠন ভিত্তিক শিক্ষা বলতে কী বোঝায়? শ্রেণী পাঠন বা পাঠন ভিত্তিক শিক্ষা হলো কর্ম সম্পাদন, পর্যবেক্ষণ শক্তি আর পদ্ধতি ভিত্তিক, আর একটা হচ্ছে কর্ম সম্পাদন ও পর্যবেক্ষণ শক্তি। আনসার করো 24-এর আনসার করো। বলছে শ্রেণী পঠন বা পঠন ভিত্তিক শিক্ষা হলো কী হবে আনসার? অপশান নাম্বার এ পদ্ধতি ভিত্তিক। ক্লিয়ার? অপশান নাম্বার সি হবে। তাহলে অপশান নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে শ্রেণী পাঠন বা পঠন ভিত্তিক শিক্ষা হলো অপশান নাম্বার সি পদ্ধতি ভিত্তিক। ক্লিয়ার? অপশান সি। দেখো বলছি না আমাদের নোটসে সব কিছু পাবে, এমন কোনো কোশ্চেন নেই যে তোমরা পাবে না। দেখো এখানে আছে পদ্ধতি ভিত্তিক পাঠদান, পেয়েছো? বলছে শ্রেণী শিখনকে, যেটা আমি কোশ্চেন দিলাম শ্রেণী শিখন, তাহলে শ্রেণী শিখনকে সার্থক করে তুলতে হলে
পাঠ পরিকল্পনা একান্ত আবশ্যক। এই পরিকল্পনাকে সফল করতে হলে কয়েকটি ব্যাপার শিক্ষণকে মনে রাখতে হবে। আর এটা কি? শ্রেণীকক্ষের পরিবেশ হবে অনুকূল, পাঠ্যক্রম হবে শিক্ষার্থীর উপযোগী, পাঠ্যপুস্তক হবে উন্নত মানের ও নির্ভুল। তারপর কি বলছে? বলছে শিক্ষকের ভূমিকা হবে বন্ধুর মতো, পাঠ পরিকল্পনা রচিত হবে যথেষ্ট মনন ও চিন্তনের উপরে ভিত্তি করে। ওকে, তারপর 6 নম্বর দেখো, বলছে শিক্ষার্থীদের ভূমিকাকে গুরুত্ব দিতে হবে, সহপাঠক্রমিক কার্যবলীর ওপর ভূমিকা থাকবে, নিয়মিত পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা থাকবে, শিক্ষকের পঠন পাঠনে গভীরতা থাকবে, গৃহ কাজের ওপরে গুরুত্ব দিতে হবে। তাহলে গৃহ কাজ দেখো, ভালো করে দেখো কোশ্চেনটা। গৃহ কাজ মানে কি? গৃহ কাজ মানে হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্ক কিসের মধ্যে পড়লাম? পঠন পদ্ধতি বা স্ট্রাকচারাল মেথড। পেয়েছো? দেখো পরবর্তী টাইমে আমরা কোশ্চেন পাবো। শিক্ষা সহায়ক উপকরণের সাহায্য নিতে হবে, প্রশ্ন উত্তর পদ্ধতিতে পঠন পাঠন, সব কিছু কিসের মধ্যে পড়ছে? সব কিছু আমাদের পড়ছে কিন্তু পদ্ধতি ভিত্তিক পাঠদান। বোঝা গেল? তাহলে পদ্ধতি ভিত্তিক পাঠদানের মধ্যে কী কী পড়ছে সব কিছু তোমাদেরকে পড়ে যেতে হবে। আমি এই জন্যই তোমাদেরকে বলছি এমসিকিউর ওপরে ফোকাস না করে তোমরা ডিটেলসটা ভালো করে পড়ে যাও। যে কোনো প্রশ্ন আসলেই কিন্তু তোমরা আনসার করতে পারবে। ভালো করে আমাদের পিডিএফগুলো পড়ে যাও। তাহলে এখানে আমরা সঠিক আনসার কী পেলাম? অপশান নাম্বার সি, পদ্ধতি ভিত্তিক। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে মাতৃভাষা শিখনের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক পদ্ধতি হলো। তাহলে মাতৃভাষা শিখনের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক পদ্ধতি হলো সামর্থ্যভিত্তিক শিক্ষাদান, আগ্রহ সৃষ্টি, শিক্ষার পরিবেশ, সবগুলি। তাহলে বুঝতে পারছো, এতক্ষণ দেখিয়ে দিলাম শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে, আগ্রহ থাকতে হবে, সামর্থ্য, সব কিছু বলে দিলাম। অপশান নাম্বার ডি সবগুলি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ছাত্রদের নানান ধরনের গৃহ কাজ যেটা হোমওয়ার্ক হলো কী হবে? অনুবর্তনবাদ, কর্ম সম্পাদন, পদ্ধতিভিত্তিক পাঠ আর অনুবর্তনবাদ বা পদ্ধতিভিত্তিক পাঠ। কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। তাহলে আমরা দেখলাম হোমওয়ার্কটা কী হবে আনসার? তাহলে আমরা পেলাম কি? পদ্ধতিভিত্তিক পাঠ। দেখে নাও তোমাদের কোথায় পাবে এগুলো। তাহলে হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে পদ্ধতিভিত্তিক পাঠ। আচ্ছা দেখে নাও, গৃহ কাজের ওপর গুরুত্ব দান মানে হোমওয়ার্কের ওপর গুরুত্ব দান। এই হোমওয়ার্কটা আমরা কোথায় পড়েছি? হোমওয়ার্কটা কিন্তু আমরা পড়েছি পদ্ধতিভিত্তিক পাঠদানে পড়েছি। তাহলে এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে। আর এছাড়াও দেখো, যেটা তোমাদেরকে আমি এর আগেই পড়ালাম, কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদান। আচ্ছা অপশানে দেখলে কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদান, যেটা বলছে লার্নিং বাই ডুইং। এটা বলতে কী বোঝায় একটু দেখে নাও। ভাষা শিক্ষার কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষা পরিপূর্ণতা প্রদান করা হয়ে থাকে। শিক্ষা হয়ে উঠবে জীবন ও সার্থক। যদি আমরা শিক্ষাকে জীবন সার্থক করে তুলতে চাই বা শিক্ষার্থীদের জীবনের ওপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা দিতে চাই, তাহলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে? সেটা যে লার্নিং বাই ডুইং বা কর্মের মাধ্যমে শিক্ষা। কর্ম সম্পাদনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীদের জীবনে চিরস্থায়ী হয়। অজানাকে জানা, অচেনাকে জানা এবং অদেখাকে দেখার মধ্যে, ঠিক আছে, এগুলো মাথায় রাখো। তারপরে বলছে শিক্ষার্থী নব অভিজ্ঞতার আলোকে ঋদ্ধ হয়। তাই ভাষা শিক্ষার ক্ষেত্রে এই পদ্ধতির উপযোগিতা সবথেকে যথেষ্ট। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষা বলতে বোঝাচ্ছে শিক্ষার্থীকে শিক্ষাদানের মাধ্যমে কর্মের জন্য উপযোগী করে তোলা, অর্থাৎ শিক্ষার্থীর হাতে কলমে শিক্ষাদান। এটাকে বলছে কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষা। ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস আমি তোমাদের বলে দিলাম। এছাড়াও দেখো এখানে লিওনের তথ্য রয়েছে আমাদের, এছাড়াও আমাদের রয়েছে গেস্টাল্ট, এছাড়াও রয়েছে প্যাভলভের অনুবর্তনবাদ, থর্নডাইকের ইন্টেলিজেন্স, সমস্ত কিছু রয়েছে আমাদের নোটসে। জাস্ট এগুলো একটু পড়ে যাও তাহলেই হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদান পদ্ধতির অন্যতম হলো কি? তাহলে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদান পদ্ধতি হলো কি? গ্রামোফোন, লিঙ্গোফোন, হোমোফোন, আর এটা হচ্ছে কি? কোনোটাই নয়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? লিঙ্গোফোন। তো লিঙ্গোফোন মানে জিনিসটা বোঝো। লিঙ্গোফোন মানে দেখবে আগেকার দিনে রাজারা এরকম একটা যন্ত্র ছিল বাড়িতে, এরকম একটা যন্ত্র ছিল, এরকম একটা মাইক ছিল, ঠিক আছে, এইরকম ঠিক একটা মাইক ছিল। এই মাইকে করে তারা কিন্তু গান বাজনা শুনতো, এগুলোকে বলছে লিঙ্গোফোন। তাহলে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই লিঙ্গোফোনের সাহায্যে কিন্তু তারা ভাষা শিখতে পারে। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, এটাকে বলছে লিঙ্গোফোন। ওকে, চলো 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন আনসার করো। 28 নম্বর কোশ্চেন বলছে প্রাথমিক বিদ্যালয়গুলির শোচনীয়তার অন্যতম কারণ। তাহলে প্রাথমিক বিদ্যালয়গুলির শোচনীয়তার অন্যতম কারণ হলো চেয়ার টেবিলের অভাব, একদম সঠিক। শিক্ষক বা শিক্ষিকার অপ্রতুলতা, যুক্ত ব্যঞ্জন শিখনের সমস্যা, অপশন নাম্বার ডি শিক্ষা বা শিক্ষিকার অপ্রতুলতা, যুক্ত ব্যঞ্জন শিখনের সমস্যা। তাহলে এখানে আমরা দেখলাম যে আমরা দেখব যে প্রাথমিক বিদ্যালয়গুলির শোচনীয় অভাব হচ্ছে অপশন নাম্বার ডি, শিক্ষা বা শিক্ষিকার অপ্রতুলতা এবং যুক্ত ব্যঞ্জন শিখনের সমস্যা, অপশন নাম্বার ডি। ক্লিয়ার? অপশন ডি। চলো 29 নম্বর কোশ্চেন। ফিল্ড থিওরি প্রবর্তককে, এর আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম ফিল্ড থিওরি প্রবক্তা কার্ট লিওয়েন,
স্প্রিন্ট হল এবং প্যাভলভ এবং স্কিনার। তাহলে ফিল্ড থিওরির প্রবক্তা কে হবেন? অপশন নাম্বার এ। তাহলে ফিল্ড থিওরির প্রবক্তা হবে অপশন নাম্বার এ, কার্ট লিওন। ক্লিয়ার? অপশন নাম্বার এ হবে কার্ট লিওন। চলো আমরা কার্ট লিওনের ফিল্ড থিওরিটা একটু পড়ে নিই। দেখো এখানে কি বলা হয়েছে, কার্ট লিওনের ফিল্ড থিওরিতে বলা হয়েছে এই ফিল্ড থিওরির বিশেষত্ব হলো শিখনের ক্ষেত্রে দুই প্রকার শক্তি আছে, এক হচ্ছে সদর্থক, এক হচ্ছে নঙার্থক। কতগুলি শক্তি শিক্ষার্থীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে সেগুলিকে বলা হয় সদর্থক, আর যে শক্তিগুলি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয় সেগুলিকে বলছে নঙার্থক। তাহলে একজন শিশুর বা একটা শিক্ষার্থীর তার শিখনকে সম্পূর্ণ করার জন্য দুই ধরনের শক্তি পায়, একটা হচ্ছে কি পজিটিভ, একটা নেগেটিভ। তাহলে পজিটিভ শক্তিটা কি করে? শিক্ষার্থীদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে। আর নেগেটিভ শক্তিগুলো কি করে? শিক্ষার্থীদেরকে তাদের লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়। এই যে তথ্য, এই তথ্যটিকে কি বলা হয়? কার্ট লিওনের ফিল্ড থিওরি। ক্লিয়ার? তাহলে এটা বুঝতে পারলে কার্ট লিওনের ফিল্ড থিওরি বলতে কি বোঝায়, জিনিসটা পড়ে নাও, তাহলে দেখবে সমস্ত কিছু পরীক্ষায় যাই আসুক না কেন তোমরা আনসার করতে পারবে। চলো নেক্সট দেখো। নেক্সট বলে যে শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রম কাদের অনুযায়ী হবে? শিক্ষার্থীদের, অভিভাবক বা শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের, আর শিক্ষকদের। আনসার করো। তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে পাঠ্যক্রম কাদের জন্য রচনা করা হবে? তাহলে পাঠ্যক্রম অবশ্যই রচনা করতে হবে আমাদের শিক্ষার্থীদের ওপরে ভিত্তি করে। অপশন নাম্বার এ শিক্ষার্থী। ক্লিয়ার? অপশন এ। দেখো আমি করিয়েছি পাঠ্যক্রম রচনা মূলনীতি, তোমাদের ক্লাস করিয়েছি, পিডিএফ প্রোভাইড করেছি, প্রত্যেকটা জিনিস। আমি বারবার বলছি এই কটা দিন কোনো কিছু পড়বে না তোমাদের কাছে, কারণ তোমাদের কাছে অনেক রকমের বই থাকে। একটা কথা মাথায় রাখবে, তোমরা যে বইগুলো পড়ো তার 3 ডবল বই আমরা পড়ি। প্রত্যেকটা বই পড়ে আমরা নোটস বানাই, যাতে একটা কোশ্চেন যাতে বাদ না যায়। তো এখানে দেখো পাঠ্যক্রমের অর্থ কী। এখানে প্রত্যেকটা জিনিস, পাঠ্যক্রম হলো কি? শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য করা হয়েছে। পাঠ্যক্রম শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য করা হয়েছে, যেটা হচ্ছে কি কারিকিউ থেকে এসেছে, যেটা কারিকুলাম শব্দটি ইংরেজি প্রতিশব্দ। আর যেটা তোমাদের প্রশ্ন আমি তোমাদেরকে দেখালাম, দেখো এখানে কি বলছে, আধুনিক চিন্তাধারায় পাঠ্যক্রম হলো কি শিক্ষার্থীর প্রাণকেন্দ্র আছে। তাহলে পাঠ্যক্রম কাদের ওপর ভিত্তি করে করা হয়? শিক্ষার্থীর ওপরে, কারণ শিক্ষার্থীরা হচ্ছে পাঠ্যক্রমের প্রাণকেন্দ্র। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ইনক্লুড করে দিয়েছি, জাস্ট এই কটা দিন তোমরা একটু পড়ে যাও, তাহলেই হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত আজকের ক্লাস। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। আবার নেক্সট ক্লাস নিয়ে তোমাদের হাজির হব। আর যারা কিন্তু মক টেস্ট দিতে চাইছো বা আমাদের ক্লাসে ভিডিওগুলো দেখতে চাইছো, অ্যাডমিশন নিতে চাইছো, লাইভ ক্লাস করতে চাইছো, তোমাদের ডাউটকে ক্লিয়ার করতে চাইছো, বা তোমরা যদি আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ বাই করতে চাও, তাহলে অবশ্যই তোমরা বাই করতে পারবে। এর জন্য তোমাদেরকে যে নাম্বারটা আমি বলছি 9647300217 WB এক্সাম গাইড এবং লার্ন ফর টিচার, WB এক্সাম গাইড এবং লার্ন ফর টিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল কোর্স লঞ্চ করা হয়েছে। তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, যাদের কনফিউশন রয়েছে বিভিন্ন টপিকে, তোমাদের টপিকগুলো ক্লিয়ার করার জন্য আমাদের কিন্তু ভিডিও ক্লাস রয়েছে। সেই ক্লাসগুলো দেখলে কিন্তু তোমাদের অনেকটাই কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের যাদের কোনো কিছু টপিক রিলেটেড প্রবলেম আছে, তোমরা কিন্তু আমাদের শেষ মুহূর্তে আমাদের ক্র্যাশ কোর্সে অ্যাডমিশন নিতে চাও, ফিস তোমাদের খুবই কম করা হয়েছে এখন। আর এখন আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, সেখানে কি রয়েছে, আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নোটস রয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের নোটস প্রোভাইড করা হচ্ছে উইথ পেডাগজি এবং MCQ এবং ডিটেলস সমস্ত কিছু কভার করা হবে শুধুমাত্র 100 টাকা। শুধুমাত্র 100 টাকার বিনিময়ে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নোটস পেয়ে যাবে। আর এছাড়াও কিন্তু WB এক্সাম গাইড এবং লার্ন ফর টিচারের পক্ষ থেকে প্রতিদিন তোমাদের 150 নাম্বারের মক টেস্টের আয়োজন করা হয়েছে। অর্থাৎ তোমরা এক্সাম পর্যন্ত মক টেস্ট দিতে পারবে শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা রেগুলার 150 নাম্বারে মক টেস্ট দিতে পারবে, যেটা কিন্তু তোমাদের প্রিপারেশনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। এর জন্য তোমাদেরকে যে নাম্বারটা বলছি 9647300217, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, SMS করবে, হোয়াটসঅ্যাপে SMS করো, ফোন করো না, কারণ অনেক সময় আমরা ব্যস্ত থাকি। তো তোমরা প্রত্যেকেই কিন্তু যারা আমাদের কোর্সগুলো নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। চলো এবার আমরা কিন্তু ক্লাসটা শুরু করি।